তারা ম্যাপের থেকে বাইরে করে নাই। হ্যাঁ, তাদের ভারত মানে একটা বর্ষ বলে তাদের একটা ম্যাপ আছে, সেই ম্যাপের মধ্যে তারা বাংলাদেশকে মানে অলরেডি ইনক্লুসিভ বলে ঘোষণা দিয়ে রাখছে, যে কারণে তারা ওই ধরনের আচরণ থেকে বের হয়নি, যেটা আওয়ামী লীগের সরকারের সময় মানে তাদের রয়্যাল ইনফ্লুয়েন্সটা এত বেশি কেন হয়েছিল আমাদের সামরিক বাহিনীর উপরে, বিকজ তারা এটাকে একটা অঙ্গরাজ্যের মতোই ব্যবহার করতেছিল। কিন্তু ইস্যুসটা আছে এই মুহূর্তে তাহলে মানুষ বিদ্রোহ করে বলছে না, আমি তোমার অঙ্গরাজ্যের এই প্রসঙ্গটা মানি না, আমি বাংলাদেশি স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করতে চাই। আমার দেশের সেনাবাহিনী হবে একটা স্বাধীন সার্বভৌম সেনাবাহিনী। এখন সেনাবাহিনী প্রধান এটা মুখ দিয়ে বলতেছেন, কাজে কি করতেছেন দেখতে হবে সেটার কাজের যদি কার্যক্রম দেখা হয়, তার প্রথম বিষয়টা হচ্ছে যে বিচার বহির্ভূত যে বিষয়গুলো রয়ে গেছে সেগুলোকে সম্পূর্ণ করা। তার মধ্যে হচ্ছে গুম কমিশনের যে বিচারটা চলতেছে, যেখানে 15 জন অফিসারকে বিচারের সম্মুখীন করা হয়েছে, ওসি প্রদীপের ফাঁসিটা এক্সিকিউট করা হয় নাই। ঠিক সেরকম সবচেয়ে বড় অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে বিডিআর কমিশনের এখনো পর্যন্ত কোনো তারা তথ্য উপাত্ত উপস্থাপন করেন নাই। এটাকে উপস্থাপন করলে পরিষ্কার হয়ে যাবে আসলে ভারতের অবস্থানের সাথে এই সরকারের কতটুকু কম্প্রোমাইজেশন করেছেন। যদি তারা ভারতের নামটা না নিয়ে আসেন, রয়ের নামটা না নিয়ে আসেন, তাহলে তো পরিষ্কার বোঝাই যাবে যে তারা এটা ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজেশনে আছেন। এখন ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজেশনটা আসলে কোথায় দেখেন, মানে আমেরিকার হেড অফ দি মানে এজেন্সি, মানে সিকিউরিটি এজেন্সির প্রধানই হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত মহিলা। তো সেখানে আপনি কি করে এক্সপেক্ট করেন যে তারা এখানে, ঠিক রিসেন্টলি তারা একটা চুক্তি করেছে, সেই চুক্তিটাতে মানে যদি স্টেট ডিপার্টমেন্ট অফ ফ্যাক্ট বলে 2022-এর, সেখানে মধ্যে বাংলাদেশের একটা শব্দ স্টেটমেন্টে লেখা আছে, বাংলাদেশ ইজ এ ক্রিটিক্যাল নোড ইন দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ক্রিটিক্যাল নোড বলতে কি বোঝায়, আমাদেরকে কেন ক্রিটিক্যাল নোড ডাকা হলো? ক্রিটিক্যাল নোডটা ডাকাই হয়েছে যে এইটার ক্ষমতার উপরে নির্ভর করতেছে যে এই পরবর্তী যে সকল বিজনেস, মানে পৃথিবীতে আসলে এখন বিজনেস নির্ভর হয়ে গেছে, যে যত আর্নিং করে যে দেশ তার মূল্যায়ন তত বেশি। তো চায়নার মূল্যায়নটা এখন কেন বেশি? কারণ চায়না হচ্ছে সবচেয়ে বড় প্রোডাকশন হাব হয়ে গেছে ওয়ার্ল্ডে। তো চায়না সেই মালামালগুলোকে প্রোডাকশন রাস্তাটা কোথায় দিয়ে বের হবে সেটা তার ইন্টারেস্ট হচ্ছে, সে মায়ানমার দিয়ে একটা করিডোর করে বাংলাদেশের এখানে পোর্ট দিয়ে সে বের করবে, এটা তার ইন্টারেস্ট। ডেফিনেটলি সে বিজনেসের ইন্টারেস্ট। ঠিক ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্টারেস্ট হচ্ছে সে এই পোর্টগুলো দিয়ে তার বেঙ্গলের যে অঞ্চলের যেগুলো আছে, আসাম অঞ্চলের যেগুলো আছে, সেগুলোকে সে এখানে করিডোর হিসেবে ইউজ করবে বাংলাদেশকে, সেটা তার ইন্টারেস্ট। সো এই ইন্টারেস্ট গুলোকে মানে কে নার্চার করতেছে? ইউএসএ। কিন্তু যেহেতু সে সবচেয়ে বড় শক্তি, পরাশক্তি হিসেবে সে চায়নাকে কিছুটা নামায় দিচ্ছে, ইন্ডিয়াকে কিছুটা উঠায় দিচ্ছে, এই ব্যালেন্সিং গুলো চলতেছে। কিন্তু সেই ব্যালেন্সিং এ আপনি কোথায়? মানে আমরা বাংলাদেশি মানুষগুলো আমাদের এখানে অবস্থানটা কোথায়? এইটা নির্ধারণ করার জন্য আমাদের যে সকল নেতা, ধরেন মানে ইউনূস সাহেব এখন আমাদের নেতা, উনি আমাদের জন্য কি করে যাচ্ছেন বা কি করতেছেন সেটা যদি স্পষ্ট করতে পারেন, তাহলে ডেফিনেটলি আমরা ওনার সাথে আছি। আর যদি স্পষ্ট না করেন, তার মানে ওনাকেও আমরা ডাকবো উনি কম্প্রোমাইজ। সেটা এনসিপি হলেও আমরা ডাকবো কম্প্রোমাইজ, সেটা বিএনপি হলেও আমরা ডাকবো কম্প্রোমাইজ, সেটা জামাত হলেও ডাকবো আমরা কম্প্রোমাইজ। এখানে নিশ্চয় আপনি দেখেছেন যে আরেকটি বিষয়, যে ভার্চুয়ালি এই যে 15 সেনা কর্মকর্তা ভার্চুয়ালি হওয়ার জন্য, ভার্চুয়ালি অংশগ্রহণ করার জন্য একটা অনুরোধ করা হয়েছিল, সেটা নাকচ করে দেওয়া হচ্ছে। এটা আসলে কেন? মানে ওদেরকে এক হচ্ছে যে সাবজেলে রাখা হয়েছে, আরেক হচ্ছে যে ভার্চুয়ালি অংশগ্রহণ, মানে এটা এই ধরনের আবদার কেন? মানে কি আছে পেছনের রহস্য? দেখেন, এটা একটু আমার জন্য একটু কন্ট্রোভার্সিয়াল উত্তর হয়ে যায়, যেহেতু আমি একজন ডিফেন্সের অফিসার, আমার নিজেরই একজন কোর্সমেট আছেন ওই 15 জনের মধ্যে। হ্যাঁ, তো আমি তাকে খুব কাছের থেকে দেখেছি, তাকে আমি চিনি, তার যোগ্যতা সম্বন্ধে আমি জানি। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই মানুষগুলোকে আমি প্রথম দিনই যখন 15 জনেরই হয়, আমি একটা টক শোতে পরিষ্কারভাবে বলেছিলাম যে আমাদের এই 15 জনকে শাস্তি দিয়ে আপনি কোনো অ্যাচিভ করবেন না কিছু। এরা হচ্ছে আজ্ঞাবহ, মানে এদেরকে অর্ডার করা হয়েছে, সে কাজটা করে। কিন্তু যে লোকটা অর্ডার দিয়েছেন তাকে আপনি এখনো পর্যন্ত কোনোভাবে কাঠগড়ায় আনছেন না, তার নামটা পাবলিকলি বা মিডিয়াতে কোনোভাবে বলছেন না। সেই ব্যক্তিটার নাম হচ্ছে তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা। শেখ হাসিনার নামটা আপনি বলেছেন, কিন্তু দেখেন ওইখানে যতবার শেখ হাসিনার নাম উচ্চারণ করা হয়েছে যে মৃত্যুদণ্ডের সময়, ততবার কি তারেক সিদ্দিকী নামটা উচ্চারণ করা হয়েছে? তারেক সিদ্দিকীকে আপনারা এত বাঁচানোর কেন চেষ্টা করতেছেন? তারেক সিদ্দিকী আসলে কার শক্তির মানে সূত্র ধরে আছে? সে ভারতের কি আসলে রয়ের সেই পরিমাণ আজ্ঞাবহ ব্যক্তি, যে সেই পরিমাণ শক্তিধর ব্যক্তি যার নামটা উচ্চারণ করতে মিডিয়া ভয় পায়?
ডেফিনেটলি এখানে একটা প্রশ্ন রয়ে গেছে। সো সেই প্রশ্নটা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার না, সো আমরা এখনো পর্যন্ত বলবো যে there is a possibility of India's influence still in this election. সরি আমি একটু মানে এখানে যে তারিক সিদ্দিকের নামটা আসতেছে না সে সরি আমার কানেকশনটা চলে গেছে। সেটাও আপনি মনে করছেন যে একটা ইন্ডিয়ার একটা ইয়ে থাকতে পারে যার জন্য তারিক অবশ্যই এখানে এটা আপনারা যদি এটাকে ঠিকমতো মানে পরিষ্কার না করেন যে এখানে আসলে এই 15 জনকে নিয়ে যদি আপনাদের এখনো পর্যন্ত ভার্চুয়াল না এইখানেই যদি আপনারা থেমে থাকেন, আমি বলবো যে এই জায়গায় আমরা খুব বড় একটা ভুল করছি। কেন ভুল করতেছি? আমরা এই 15 জনকে নিয়ে ব্যস্ত আছি, আসল মানে মুরগা পিছন থেকে পালা যাচ্ছে, তো তাকে আমরা পালাতে সাহায্য করতেছি, আসল লোকগুলোকে আমরা পালাতে সাহায্য করতেছি। এই 15 জনকে নিয়ে আমরা আসলে ব্যস্ত আছি। আমরা এই 15 জনকেই বাংলাদেশের সিম্বলিক ক্রাইমের মাস্টার বানায় ফেলাইছি। বাট ক্রাইম মাস্টার তো হচ্ছে তারেক সিদ্দিকী। সে না বললে কি সাহস ছিল কারো ওই জেনারেল জিয়ার কোন একটা খুন করা? জেনারেল জিয়াকে 1030টা খুনের আসামি উনি। তো উনি তো যতবারই অর্ডার নিয়েছেন প্রত্যেকটা অর্ডারই তো তারেক সিদ্দিকী দিয়েছেন। তার ওনাকে খুনির 1 নম্বর হুকুমদাতা কেন করা হয় নাই? এই প্রসঙ্গটা কাউকে তুলতে দেখছেন? কোন মিডিয়া তুলেছে, কোন জাজ তুলেছে, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব তুলেছে? কেউ তুলে না। তার মানে হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স থেকে আপনি এখনো বের হন নাই।